বন্ধুরা, বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা আমাদের ফ্যামিলির অভিভাবক বা গার্জেন হিসাবে সবসময় বাবা কিংবা মাকেই জেনে থাকি। কিন্তু কোথাও যদি বাবা মার অনুপস্থিতি থাকে তো সেখানে সাধারণত বাবার জায়গা দখল করে নেয় পরিবারের বড় ভাই। বড় ভাই সেই দায়িত্ব পালন করতে গিয়ে সে যেমন ছোট ভাই বোনদের অফুরন্ত ভালোবাসা দেয়, ঠিক তেমনি তাদেরকে দেয় সে শাসন, অনুশাসন এবং নিয়মানুবর্তিতা। বড় ভাইয়ের এই ভালোবাসাকে বাড়ির ছোট ভাই বোনেরা তো নিজেদের অধিকার হিসাবেই অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু তার শাসন এবং তার অনুশাসন, তার ডিসিপ্লিন, এইগুলোকে কখনো কখনো তারা ওয়েলকাম করতে পারে না। কখনো কখনো তাদের মনে হয় যেন এটা তাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। তো ছোট ভাই বোনদের প্রতি বড় ভাইয়ের ভালোবাসা, অনুশাসন, ডিসিপ্লিন এবং তার এই শাসনের এবং ভালোবাসার কি পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট, সেটা নিয়েই আমাদের আজকের কাহিনী। রিলিজ হয়েছে প্যান ইন্ডিয়ান সিনেমা রায়ন, যে সিনেমাতে অভিনয় করেছে ধনুষ, সুদীপ কিষাণ, সেলভারামন, এস.জে. সূর্যা সহ আরও অনেক অভিনেতা রয়েছে। এটা ধনুষের 50তম সিনেমা এবং এই সিনেমার ডিরেক্টর ধনুষ নিজে। এটা ধনুষের ডিরেকশনে দ্বিতীয় সিনেমা। তাহলে চলো আমরা সময় নষ্ট না করে সরাসরি চলে যাই মূল পর্বে, যেখানে আমরা সিনেমার কাহিনী বিন্যাস করব এবং কাহিনী বিন্যাসের পরে আমরা চেষ্টা করব নিজেদের মতামত দিয়ে সিনেমা রিভিউ করার, এবং সেখানে আমরা অবশ্যই পারফরমেন্সের কথা বলবো সিনেমার অভিনেতাদের। তো সিনেমা শুরু হয় ভারতবর্ষের প্রত্যন্ত কোনো একটা গ্রামে, যেখানে 3 ভাইয়ের জন্মের পরে একটা ছোট্ট শিশুর জন্ম হলো। 3টি ছেলে সন্তানের পরে যখন তাদের মা চতুর্থ সন্তানের জন্ম দিতে যায়, তখন ছোট 2 ভাই চেয়েছিল যেন তাদের ঘরে আরেকবার একটা ভাই আসে, কিন্তু বড় ভাইয়ের চাওয়া ছিল যেন তাদের ঘরে এবার একটা বোন আসে। তো এক্ষেত্রে বড় ভাইয়ের চাওয়াটাই সত্যি হয়, তাদের ঘর আলো করে 3 ভাইয়ের পরে একটা বোনের জন্ম হয়। কিন্তু সমস্যা হয় যখন সেই বোনটাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করে গ্রামের পূজারী। তখন বড় ভাই নিজের ছোট বোনকে বাঁচাতে সেই পূজারীকে হত্যা করে এবং তার ছোট 2 ভাইকে নিয়ে একটা ট্রাকে চড়ে শহরে পালিয়ে আসে। শহরে পালিয়ে আসার পর ট্রাক ড্রাইভার যখন তাদেরকে ট্রাকের পেছনে দেখতে পায়, সে তখন তাদেরকে সাহায্য করে সেই শহরে থাকার জন্য। সে তাদেরকে একটা থাকার জায়গা দেয় এবং সেই ট্রাক ড্রাইভার সে বড় ভাইকে কাজ জোগাড় করে দেয়। এরপরে বড় ভাই নিজে কাজ করে তার ছোট বোন এবং ছোট 2 ভাইকে মানুষ করতে থাকে। সে ছোট 2 ভাইকে স্কুলে পাঠায় এবং ছোট বোনকেও সে আদর যত্নে বড় করতে থাকে। বড় হওয়ার পরে আমরা এটা দেখতে পাই যে বড় ভাই রাস্তায় একটা ফাস্টফুডের স্টল রান করছে, তার ছোট ভাই কলেজে পড়ালেখা করে এবং বোন বাড়িতে ঘরের কাজ দেখাশোনা করে। ছোট ভাইয়ের মতো মেজো ভাইকেও স্কুলে ভর্তি করা হয়েছিল, কিন্তু তার পড়ালেখায় মনোযোগের অভাবে তাকে স্কুল থেকে বিতাড়িত করা হয়। এরপরে তার পড়ালেখা করা হয়ে ওঠেনি এবং তার শৈশব এবং তার যৌবনকাল একটু অসৎ পথেই কাটছিল। এবার আমরা আসি সিনেমার মূল গল্পে। তো সিনেমার মূল গল্পে যাওয়ার আগে সিনেমার চরিত্রগুলো সম্বন্ধে আমরা একটু পরিচয় করে নিই। সিনেমার যে মেন ক্যারেক্টার, যে পরিবারের বড় ভাই, তার নাম হচ্ছে কাথবা রায়ন। কাথবা রায়ন চরিত্রে অভিনয় করেছে ধনুষ। মেজো ভাইয়ের নাম মুত্তাবিল রায়ন, যে চরিত্রে অভিনয় করেছে সন্দীপ কিষাণ, এবং ছোট ভাইয়ের নাম মানিকবেল রায়ন, যে চরিত্রে অভিনয় করেছে সেলভারামন। এবার আমরা দেখতে পাচ্ছি রায়ন ব্রাদার্সের যে ফাস্টফুডের দোকানটা আছে, সেই দোকানটা খুবই ভালো চলে এবং বস্তির যে বিজনেসম্যান দুরাই ভাই, তার নজর পড়েছে ওই দোকানটার উপর। ওই দোকানটা সে কিনতে চায়, তার আশেপাশের সমস্ত দোকান সে কিনে নিয়েছে। এবার তার নজর পড়েছে রায়ন ব্রাদার্সের ফাস্টফুডের দোকানটার উপর, কারণ রায়ন ব্রাদার্সের ওই ফাস্টফুডের দোকানটা যদি সে কিনে নিতে পারে, তাহলে ওই এরিয়ার সমস্ত দোকানের মালিকানা তার হয়ে যাবে এবং সে তার ইচ্ছা মতো সেখানে নতুন কিছু শুরু করতে পারবে। তো দোকানটা কেনার জন্য রায়ন ব্রাদার্সের যে মেন্টর, মানে যে বড় ভাই কাথবা রায়ন, তার একজন পরামর্শদাতা ছিল, তার নাম ছিল শেখর। তো দুরাই ভাইয়ের রিপ্রেজেন্টেটিভরা শেখরের সাথে দেখা করে এবং তারা বলে যে তারা রায়ন ব্রাদার্সের ফাস্টফুডের দোকানটা কিনতে চায়। শেখর বলে যে তোমরা ভুলেও এই কাজটা করো না, যদি করতে চাও তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ এগোও। আগে মানিকবেল রায়নের সাথে কথা বলো, সে যদি রাজি হয় তাহলে মুত্তাবিল রায়নের সাথে কথা বলো, আর যদি সে রাজি হয় তাহলে কাথবাবেল রায়নের সাথে কথা বলো, কিন্তু এতে কোনো রকম ফল হবে না। তো সেই মুহূর্তে ওই রেস্টুরেন্টে যেখানে শেখর এবং দুরাই ভাইয়ের রিপ্রেজেন্টেটিভদের মধ্যে কথা হচ্ছিল, সেখানে মুত্তাবিল রায়ন আসে। মুত্তাবিল রায়ন আসার পরে তারা চিন্তা করে যে তারা মুত্তাবিল রায়নের সাথে সরাসরি কথা বলে নেবে। তো তারা যখন মুত্তাবিল রায়নকে দোকান কেনার কথা বলে, যে মুত্তাবিল রায়ন একটা অবাস্তব দামের কথা বলে, তারা সেটা শুনেই বুঝে যায় যে এই দোকান তারা বেচতে ইচ্ছুক নয়। তখন তারা তাকে থেট দেওয়ার চেষ্টা করে ঠান্ডা মাথায়, কিন্তু মুত্তাবিল রায়ন সে তার পড়ালেখা জানে না, ভদ্রতা সভ্যতাও জানে না। তো সে ছিল একটু শর্ট টেম্পার লোক। তো যখনই তারা তাকে একটু থেট দেওয়ার চেষ্টা করে, একটা বিয়ারের বোতল তাদের মধ্যে একজনের মাথায় ভেঙে দেয় এবং সেই ব্যক্তি সরাসরি হাসপাতালে। বস্তির হোটেলে যখন এই সমস্ত ঘটনা ঘটছিল, তখন সেখানে উপস্থিত ছিল মেঘনা নামের একটি মেয়ে। আর মেঘনা নামের বস্তির এই মেয়েটি, তার সাথে ছিল মুত্তাবিল রায়নের একটু গভীর রিলেশন, মানে বোঝাই যাচ্ছে তাদের প্রেম ভালোবাসার একটা সম্পর্ক ছিল। আর মেঘনা যখনই মুত্তাবিল রায়নকে কোনো রকম অসামাজিক কাজে লিপ্ত থাকতে দেখতো, তখনই সে সেই খবর পৌঁছে দিত কাথবা রায়ন অর্থাৎ বড় ভাইয়ের কাছে। তো ঘটনার এই পর্যায়ে মুত্তু যখন একজনকে মেরে হাসপাতালে ভর্তি করে দিয়েছে, সেই খবর পৌঁছে গেছে তার মালিকের কাছে, সেই ব্যক্তির মালিক অর্থাৎ দুরাই ভাইয়ের কাছে। তো দুরাই ভাই হচ্ছে এলাকার দাদা। তো এই খবর যখন দুরাই ভাইয়ের কাছে পৌঁছে যায়, তখন দুরাই ভাই ডেকে পাঠায় মুত্তুর বড় ভাই কাথবা রায়নকে। কাথবা রায়নকে ডেকে সে বলে যে তোমার ভাইকে সংযত হতে বলো, আর তোমার ভাইয়ের নামে পুলিশ কেস হয়েছে। বড় ভাই কাথবা রায়ন তখন তাকে রিকোয়েস্ট করে যে পুলিশ কেস তুলে নেওয়ার জন্য। দুরাই ভাই তখন বলে পুলিশ কেস আমি করিনি, তোমার ভাই যাকে মেরেছে সে পুলিশ কেস করেছে, সো তুমি তার কাছে যাও, সে যদি পুলিশ কেস তুলে নেয় তাহলে তোমার ভাই রিলিজ পেয়ে যাবে। এরপরে পুলিশ দুরাই ভাইয়ের লোককে মারার অপরাধে মুত্তাবিল রায়নকে গ্রেপ্তার করে এবং কাথবা রায়ন অর্থাৎ বড় ভাই যখন তাকে ছাড়াতে যায়, তখন পুলিশও একই কথা বলে যে ওই ব্যক্তি যদি কেস তুলে নেয় তাহলে তোমার ভাইকে আমরা ছাড়বো, নাহলে তোমার ভাইকে কোর্টে চালান করা হবে। তখন বড় ভাই কাথবা রায়ন
হাসপাতালে যায়, হাসপাতালে গিয়ে ওই ব্যক্তিকে রিকোয়েস্ট করে। ওই ব্যক্তি প্রথমে রাজি হয় না, বেশ হম্বিতম্বি করতে থাকে। তখন কাথোয়া ঠান্ডা মাথায় তাকে বলে, তুমি যদি আমার ভাইয়ের এগেনস্টে কেস তুলে না নাও তাহলে আমার ভাই তো জেলে যাবে এবং এরপরে জেলে যাব আমি, আর সেটা কি করে, আমি এইখানেই তোমার গলা কেটে দেবো, তারপরে আমি জেলে চলে যাব, কিন্তু সেটা দেখার জন্য তুমি বেঁচে থাকবে না। একদম ঠান্ডা মাথায় একটা ডেথ থ্রেট দিয়ে দেয়। তো তার এই থ্রেট শুনে লোকটা রীতিমতো ভয় পেয়ে যায় এবং কাথোয়া রায়ন যতক্ষণে পুলিশ স্টেশনে পৌঁছাবে তার আগেই মুথুর এগেনস্টে কেস তুলে নেওয়া হয়। কাথোয়া তখন মুথুকে বাড়িতে নিয়ে আসে এবং এই কাজ করার জন্য সে তাকে যথেষ্ট শাসন করে। মুথু যেহেতু সবসময় এই ধরনের কাজে লিপ্ত থাকতো, তো তাকে মোস্ট অফ দ্য টাইম কাথোয়াকে শাসন করার জন্য তার গায়ে হাত তুলতে হতো। এর জন্য মুথু একটু রাগও করতো, কিন্তু যেহেতু সে বড় ভাই তাকে সে কিছু বলতে পারতো না। এদিকে কাথোয়া রায়নের ছোট ভাই মানিকভেল রায়ন কলেজে ইলেকশন ক্যাম্পেইনিং করছে এবং সে চাইছে এমএলএ ছেলের এগেনস্টে দাঁড়িয়ে ইলেকশন লড়তে। কলেজে এমএলএ ছেলের পক্ষে যেমন সাপোর্টার রয়েছে, ঠিক তেমনি সাপোর্টার রয়েছে মানিকভেল রায়নের পক্ষে। এই জন্য দুই দলের মধ্যে মাঝে মধ্যে মারামারি হতে থাকে এবং সেই খবরও পৌঁছে যায় কাথোয়া রায়নের কাছে। কাথোয়া তাকে অনেকবারই বলে যে এই সমস্ত ব্যাপার থেকে দূরে থাকতে, এই সমস্ত ব্যাপারের মধ্যে জড়িয়ে গেলে ভবিষ্যৎ খুব একটা সুখের হবে না। প্রাথমিকভাবে বড় ভাই মানা করলেও মানিকভেল কথাটাকে যতটা গুরুত্ব দেয় না, সে ইলেকশন ক্যাম্পেইন চালিয়ে যেতেই থাকে। এরপরে এমএলএ ছেলে তার বাবার সোর্স লাগায় এবং পুলিশ দিয়ে তাকে থ্রেট করে। পুলিশ দিয়ে যখন থ্রেট করা হয় তখন মানিকভেল রীতিমতো একটু ভয় পেয়ে যায়। সে তখন বাড়িতে এসে তার বড় ভাইকে বলে যে আমি ইলেকশন লড়তে চাই, তুমি আমাকে সাপোর্ট করো। তখন বড় ভাই আবারও বলে যে আমি তোমাকে মানা করেছি এবং আবার বলছি তুমি এই সমস্ত ইলেকশন থেকে দূরে থাকো, কারণ কলেজ ইলেকশনই পরবর্তীতে তোমার জীবনে অন্ধকার ডেকে আনবে। কলেজ ইলেকশনের ব্যাপার পরে আস্তে আস্তে বড় পর্যায়ে পৌঁছে যাবে এবং আমাদের সেই ক্ষমতা নেই যে আমরা আপার লেভেলে কোনো রাজনীতিকবিদদের সাথে ঝগড়ায় লিপ্ত হতে পারি। রায়ান ব্রাদার্সের পাশাপাশি আরও যে ক্যারেক্টারগুলো এই সিনেমাতে মূল ভূমিকা পালন করবে তাদের মধ্যে একটা ক্যারেক্টারের নাম আমরা বলেছি, যার নাম হচ্ছে দুরাই ভাই, আর আরেকটা ক্যারেক্টার আসছে যার নাম হচ্ছে সেতুরামন। তো সেতুরামন এবং দুরাই দুইজনেই অসামাজিক কাজকর্মে লিপ্ত। তারা সমস্ত রকম ইল্লিগ্যাল কাজ করতে থাকে এবং একে অন্যের প্রতিদ্বন্দ্বী। আর সিনেমার আরেকটা ক্যারেক্টার সম্বন্ধে আমাদের একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে শহরের পুলিশ অফিসার প্রকাশ রাজ। প্রকাশ রাজ শহর থেকে ক্রাইম শেষ করতে চায় এবং তার ক্রাইম শেষ করার পলিসি এবং রাস্তা দুটোই একটু আলাদা। প্রকাশ রাজের জন্য শহরের ক্রাইম শেষ করার পলিসি হলো শহর থেকে ক্রিমিনাল শেষ করে দাও, এবং তার জন্যে সে সবসময় চেষ্টা করে একদল ক্রিমিনালের সাথে আরেকদল ক্রিমিনালকে সবসময় ঝগড়া বাঁধিয়ে দিতে, যাতে তারা একে অন্যের সাথে লড়াই করেই শেষ হয়ে যায় এবং তারা লড়াইয়ের পরে যে 2-4 জন বেঁচে থাকবে তাদেরকে পুলিশ এনকাউন্টার করে দেবে। পুলিশ পুরোপুরি সবাইকে এনকাউন্টার করার দায়িত্ব নেবে না, প্রথমে তারা নিজেদের মধ্যে লড়াই করে মরবে এবং তারপরে যে 2-4 জন বেঁচে থাকবে তাদেরকে পুলিশ মেরে দেবে। তো প্রকাশ রাজ নিজের কার্যসিদ্ধির জন্যে তার যে পুলিশ অফিসার আছে তাদেরকে সবসময় বলতো যে ক্রিমিনালদের উপর নজর রাখতে, দুই দলের ক্রিমিনালদের উপর, দুরাই এবং সেতুরামনের লোকেদের উপর। এখানে আমরা আরেকটা কথা বলে রাখি, সিনেমার ভিলেন সেতুরামন যে চরিত্রে অভিনয় করেছে এর যে সূর্যা, তার অ্যাকচুয়ালি দুটো বউ। তো স্বভাবতই বড় বউয়ের থেকে সে ছোটো বউকে একটু বেশি ভালোবাসে এবং তার কাছেই বেশি সময় কাটায়। তো একদিন যখন সে বড় বউয়ের বাড়ি থেকে বেরিয়ে ছোটো বউয়ের বাড়ির দিকে যাচ্ছিল, রাস্তায় তার উপর অ্যাটাক করা হয়। সেতুরামনের উপর অ্যাটাক করা হলেও তারা সেতুরামনকে মারতে পারে না, উল্টে সেতু তাদেরকে মেরে দেয়। সেতুর হাতে যখন তারা এক এক করে মারা পড়তে থাকে তখন বাধ্য হয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। তো তারা 3-4 জন যখন পালিয়ে যায় তখন আমরা দেখতে পারি যে অ্যাকচুয়ালি সেতুরামনের উপর দুরাইয়ের লোকে অ্যাটাক করেনি। সেতুরামনের উপর যারা অ্যাটাক করেছিল তারা ছিল অন্য শহরের গুন্ডা, এবং এই সব কিছুর পেছনে ছিল পুলিশ অফিসার প্রকাশ রাজের প্ল্যান। সে চেয়েছিল যে অন্য শহরের গুন্ডা এনে সেতুকে অ্যাটাক করা হবে এবং সেতু ভাববে যে দুরাই তাকে অ্যাটাক করেছে, তারপর সেতু এবং দুরাইয়ের মধ্যে একটা ঝগড়া বিবাদের সৃষ্টি হবে এবং সেখান থেকে তারা হয়তো নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে শেষ হয়ে যাবে। অ্যাটাক হওয়ার পরে সেতু ঠিক সেটাই ভাবে যেটা প্রকাশ রাজ প্ল্যান করেছিল। সেতু এটাই ভাবে যে দুরাই তার লোকজন দিয়ে তার উপর আক্রমণ করিয়েছে তাকে মারার জন্যে। তো তার পরিবর্তে সেও প্ল্যান করতে থাকে যে সেও দুরাই এবং তার লোকজনকে শেষ করে দেবে এবং সমস্ত ব্যবসা এবং সমস্ত এরিয়াকে নিজের কন্ট্রোলে নেবে। সে তার সমস্ত লোকজনকে ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে যখন যেখানে দুরাইয়ের লোকজনকে পাওয়া যাবে সেখানে যেন তাদেরকে মেরে দেওয়া হয়। এদিকে রায়ান ব্রাদার্সের ফ্যামিলিতে আমরা দেখতে পাই তাদের ছোট বোন দুর্গার জন্য একটা সরকারি চাকরিজীবী ছেলের সন্ধান এনেছে শেখর। তো বিয়ের কথাবার্তা যখন পাকা হচ্ছে তখন ছেলেপক্ষ যৌতুক দাবি করে। পাত্রপক্ষের যৌতুকের দাবি মেটাতে বড় ভাই বলে যে আমরা আমাদের বোনকে খুবই ভালোবাসি, তার বিয়েতে আমাদের যথাসাধ্য আমরা করব।
আমরা বিয়ের সমস্ত খরচ ক্যারি করব এবং আমরা আমাদের দোকানটাকে দুর্গার নামে লিখে দেবো। পাত্রপক্ষ চলে যাওয়ার পরে মেজো ভাই এবং ছোটো ভাই অর্থাৎ মুথুবিল রায়ন এবং মানিকবেল রায়ন দুজনই বড় ভাইকে বলে যে এই দোকানটা থেকে আমরা সব কিছু করেছি, এই দোকানটা যদি তুমি ছোটো বোনকে দিয়ে দাও তাহলে আমরা কিভাবে চলবো। তখন বড় ভাই বলে এই দোকান আমার কাছে আগে ছিল না, আমি সেখান থেকে শুরু করেছিলাম, আমি আবার শূন্য থেকে শুরু করব। বড় ভাই এই ডিসিশনে মুথুই স্বভাবতই একটু অসন্তুষ্ট হয়। সে বাড়ি থেকে বেরিয়ে যায় ঝড় বৃষ্টির রাতে এবং সে সোজা চলে যায় বস্তির রেস্টুরেন্টে। সেখানে গিয়ে সে মদ খেতে থাকে। মুথু যখন বস্তির রেস্টুরেন্টে বসে মদ খাচ্ছিল, ঠিক সেই রেস্টুরেন্টেই দুরাই ভাইয়ের ছেলে এবং আরও কিছু লোকজন বসে মদ খাচ্ছিল, আর তাদেরকে ফলো করছিল সেতুর লোকজন। তো সেতুর লোকজনের প্ল্যান ছিল তারা সুযোগ বুঝে দুরাইয়ের ছেলে এবং তার লোকজনকে শেষ করে দেবে। তো সেখানে আনওয়ান্টেড মুথু, যার ওখানে থাকার কথা নয়, সেও ওখানে বসেছিল। তো এর মধ্যেই আমরা দেখতে পাই মুথুর যে গার্লফ্রেন্ড যে মেঘলা, সে এসে মুথুকে চার্জ করে, কারণ মুথু আসার পথে মুথুর গার্লফ্রেন্ডের বাবাকে অপমান করেছে এবং তার গায়ে হাতও তুলেছে। তো সে তখন তাকে গিয়ে বলে তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস কেন। এই নিয়ে তাদের মধ্যে দু একটা কথা কাটাকাটি হয় এবং তারপরে মেঘলা সেখান থেকে চলে যায়। তো মেঘলা সেখান থেকে চলে যাওয়ার পরে দুরাই ভাইয়ের লোকজন মেঘনাকে নিয়ে কিছু কটূক্তি করে। মেঘনার উদ্দেশ্যে কটূক্তি শোনার পরে স্বভাবত মুথু একটু আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং সে দুরাই ভাইয়ের ছেলে এবং তার লোকজনের উপর অ্যাটাক করে। তো তাদের যখন মারামারি লেগে যায়, ঠিক সেই সময়ে সেতুর লোকজনও সেখানে ঢুকে যায় এবং তারাও সেই মারামারিতে অংশগ্রহণ করে। তো সেখানে আলটিমেটলি ছিল তিনটে দল, একটা ছিল দুরাই ভাইয়ের দল, একটা ছিল সেতুর দল, আর মাঝখানে লড়াই করছিল মুথু। যেহেতু সেতুর লোকজনের উপর অর্ডার ছিল দুরাই ভাইয়ের সমস্ত লোকজনকে মেরে ফেলার, তো তারা সেইভাবেই অ্যাটাক করতে থাকে। আর তাদের অ্যাটাককে প্রতিহত করার জন্য দুরাই ভাইয়ের লোকজনও সেতুর লোকজনকে মারতে থাকে। তো মারামারির একটা পর্যায়ে দেখা যায় যে দুরাই ভাই এবং সেতুর সমস্ত লোকজন মারা গেছে, শুধু বেঁচে আছে একজনই, আর সে হচ্ছে মুথু। মুথুর শরীরেও আঘাত লাগে এবং সে যখন রেস্টুরেন্টের বাইরে আসে কিন্তু সে বেশি দূর এগোতে পারে না, সে ডাস্টবিনের পাশে সেন্সলেস হয়ে পড়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই যে পুলিশের লোকজন দূর থেকে দাঁড়িয়ে সব কিছুই অবজার্ভ করছিল, কিন্তু তারা কেউ এতে ইনভলভ হচ্ছিল না, তারা কেউ চেষ্টা করছিল না এই মারামারি আটকানোর। অবশ্য আমরা আগেই জেনেছি যে পুলিশের যে বড় অফিসার প্রকাশ রাজ, তার কিন্তু এরকমই ইনস্ট্রাকশন আছে। পুলিশ যখন দেখতে পায় যে সবাই মোটামুটি মারা গেছে এবং শুধুমাত্র একজনই বাইরে বেরোলো এবং সেও ডাস্টবিনের পাশে সেন্সলেস হয়ে পড়ে গেল, তখন তারা বড় অফিসার প্রকাশ রাজকে খবর দিয়ে ডেকে আনে। প্রকাশ রাজ যখন গিয়ে ভিতরে গিয়ে দেখে প্রায় সবাই মারা গেছে, যারা দুই একজন একটু একটু বেঁচে আছে তাদেরকেও সে মেরে দেয়। আর বাইরে বেরোনোর সময় যে মুথু ডাস্টবিনের পাশে পড়েছিল তার একটা ছবি তুলে নেয়। আর এদিকে আমরা দেখতে পাই যে অনেক রাত হয়ে গেছে কিন্তু মুথু বাড়িতে ফেরেনি, সেই জন্য বড় ভাই কাথোয়া এবং ছোটো ভাই মানিকবেল দুজনে মিলে মুথুকে খোঁজার জন্য বের হয়। কাথোয়া একটা রাস্তায় যায়, মানিকবেল একটা রাস্তায় যায়। তো কিছুক্ষণ পরে কাথোয়া খবর পায় যে মুথুকে ডাস্টবিনের পাশে সেন্সলেস অবস্থায় পাওয়া গেছে এবং ছোটো ভাই তাকে নিয়ে এসেছে বাড়িতে। তো সেও বাড়িতে ফিরে আসে। তো কাথোয়া যখন বাড়িতে ফিরে আসে সে দেখে মুথু আহত এবং দুর্গা তার সেবা করছে। তো সেটা দেখে স্বভাবতই সে একটু রেগে যায়, কারণ সে বারবার তাকে বলেছে মারামারি না করতে। এর মধ্যেই শেখরের ফোন আসে কাথোয়ার কাছে। তো কাথোয়া প্রথমে সেই ফোনটা তোলে না, তারপরে শেখর ফোন করে দুর্গাকে। দুর্গা ফোনটা রিসিভ করে এবং সে বড় ভাইকে ফোনটা দেয়। তো কাথোয়া তখন শেখরের সাথে কথা বলে। শেখর তখন কাথোয়াকে জানায় যে বারে মারামারি হয়েছে এবং সেই মারামারিতে দুরাই ভাইয়ের ছেলে মারা গেছে, মানে বস্তির ওয়ান অফ দ্য মোস্ট নটোরিয়াস ক্রিমিনাল, তার ছেলে মারা গেছে। তখন কথাটা শোনা মাত্রই কাথোয়ার পায়ের নিচে মাটি সরে যায়। সে তখন শুধু তার ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। সেই মুহূর্তে তার বদ্ধ ধারণা হয় যে তার ভাই কোনো না কোনোভাবে দুরাই ভাইয়ের ছেলের মার্ডারের সাথে যুক্ত আছে। তো সে আবার রেগে যায়, সে তার আহত ভাইকেই মারতে থাকে যে কেন সে এরকম একটা বিপদের মধ্যে নিজেকে জড়ালো। এরপরে দুরাই ভাই ফোন করে কাথোয়াকে ফোন করে সে বলে তোমার ভাই মুথুকে আমার কাছে জমা দাও, তা যদি না করো তোমাদের পুরো ফ্যামিলিকে আমি শেষ করে দেবো। এখানে একটা জিনিস কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে যে দুরাই ভাই কী করে জানলো যে মুথু তার ছেলের মার্ডারের সাথে যুক্ত আছে, কারণ ওইখানে তো কেউই বেঁচে ছিল না। তো আমার যেটা মনে হয় যে পুলিশের যে বড় অফিসার যে চরিত্র অভিনয় করেছে প্রকাশ রাজ, সে মুথুর ছবি তুলেছিল এবং সেই ছবিটা সে দুরাই ভাইকে পাঠিয়ে দেয়। তো একদিকে কাথোয়া, মানিকবেল, মুথুবেল এবং দুর্গা সবাই টেন্স হয়ে আছে যে এবার কী হতে পারে, এবার যা হবে সেটা তাদের পরিবারের জন্য খুব একটা ভালো হবে না। অন্যদিকে আমরা দেখতে পাই দুরাই তার বাড়িতে তার সমস্ত দলবল নিয়ে ওয়েট করছে। এরপরে আমরা দেখতে পাই যে দুরাইয়ের বাড়ির দরজা দিয়ে দুরাইয়ের যে লোকজন তাদের ডেড বডি একটা একটা করে ভিতরে এসে পড়ছে এবং তার পেছন থেকে এন্ট্রি নিচ্ছে কাথোয়া রায়ন এবং কাথোয়া রায়নের পিছে পিছে
মুত্তুবিল রায়ন এবং মানিকভিল রায়ন, 3 ভাই সেখানে উপস্থিত। তো রায়ন ব্রাদার্স অর্থাৎ কাথোয়া, মুত্তুবিল এবং মানিকভিল রায়ন তারপরে এক এক করে দুরাই ভাইয়ের সমস্ত লোককে মেরে দেয় এবং শেষে এসে দাঁড়ায় দুরাই ভাইয়ের সামনে। তারা 3 জনে মিলে দুরাই এবং তার সমস্ত লোকজনকে মেরে দেয়, মেরে সেখান থেকে চলে আসে। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে কাথোয়াকে এতক্ষণ আমরা যেভাবে দেখছিলাম, অর্থাৎ কাথোয়া রায়নকে আমরা এতক্ষণ যেভাবে দেখছিলাম শান্ত শিষ্ট, সমস্ত ঝামেলার থেকে দূরে থাকে, অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা নয়। সে বাইরের থেকে শান্তশিষ্ট হলেও সে ভিতরে ভিতরে খুবই খেপচোয়াস টাইপের একজন লোক। তো পরের দিন যখন সারা শহরে খবর ছড়িয়ে পড়ে যে দুরাই এবং তার সমস্ত দলবলকে কেউ শেষ করে দিয়েছে, তো পুলিশ এটা ভাবে যে এটা হয়তো সেতু এবং তার দলবলের কাজ। এদিকে সেতু কনফিউজ যে দুরাইকে কে মারলো, তার মানে এই শহরে কিংবা এই বস্তিতে সেতু ছাড়াও দুরাইয়ের এমন কোনো শত্রু আছে। তো সেতু খুঁজতে থাকে যে দুরাইকে যে মারতে পারে সে চাইলে তো সেতুকেও মারতে পারে, অতএব তাকে খুঁজে বের করতে হবে এবং তার সাথে বন্ধুত্ব করতে হবে, তাকে একসাথে নিয়ে কাজ করতে হবে। এদিকে কাথোয়ার ছোট বোন দুর্গার বিয়ের দিন এগিয়ে আসতে থাকে। তো 3 ভাই বিয়ের কাজে লেগে পড়ে, কিন্তু বিয়ের জন্য যে পরিমাণ টাকার প্রয়োজন সেই টাকাটা তখনও জোগাড় করা হয়ে ওঠে না। তারা 3 ভাই তখন চেষ্টা করতে থাকে সেই টাকাটা জোগাড় করার জন্য। এদিকে সেতু খোঁজ চালাতে থাকে কে বা কারা দুরাইকে খুন করেছে। খুনের সূত্র হিসাবে সে সবার আগে এটা খোঁজার চেষ্টা করে যে সেই দিন যখন বারে মারামারি হয়েছিল তো সেইখানে তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত ছিল কিনা। তো একটা সময় সে জেনে যায় যে সেই দিন মুত্তুবিল নামে একজন ব্যক্তি সেখানে উপস্থিত ছিল। তখন সেতু খবর পাঠায় কাথোয়া রায়নকে যে তার সাথে দেখা করার জন্য। ততদিনে সেও বুঝে গেছে যে হোক না হোক এই দুরাই হত্যার মধ্যে রায়ন ব্রাদার্সের হাত রয়েছে। তো কাথোয়া রায়ন তার সাথে দেখা করতে আসে। সেতু তাকে সরাসরি অফার দেয় যে তুমি দুরাইকে খুন করেছো, আমার শত্রুকে শেষ করেছো, তুমি আমার সাথে হাত মেলাও এবং আমরা দুজনে একসাথে কাজ করি। কিন্তু কাথোয়া সেতুর এই অ্যালিগেশনকে ডিনাই করে। সে বলে যে না, আমি বা আমার পরিবারের কেউ এটা করেনি। সেতু তখন তাকে থ্রেট দেয় যে তুমিই করেছো এবং তোমাকে আমার সাথেই কাজ করতে হবে। কাথোয়া সেখান থেকে চলে যায় এবং যেতে যেতে সেতুকে বলে যায় যে আমি যদি দুরাইকে খুন করি, আমি যদি দুরাইকে খুন করে থাকি, তাহলে আপনি এটা কেন ভেবে নিচ্ছেন না যে আমি তাহলে আপনাকেও খুন করতে পারবো, কিন্তু আমি দুরাইকে খুন করিনি। সেতু তখন খুব ভালোভাবে বুঝতে পারে যে কাথোয়া রায়ন কোনো ছোটোখাটো জিনিস নয়। সে ঠান্ডা মাথায় তাকে থ্রেট দিয়ে সেখান থেকে চলে গেল। সেতু এরপরে তার দলবলকে কাজে লাগিয়ে দেয় যে কাথোয়া রায়ন যদি আমার সাথে কাজ না করে তাহলে এ ভবিষ্যতে আমার জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে, তো একে মেরে ফেলতে হবে। এরপরে সেতুর লোকজন দিনরাত কাথোয়াকে মারার জন্য প্ল্যান করতে থাকে এবং তাকে ফলো করতে থাকে সে কখন কোথায় যায়, কারণ তাকে একা পেলেই তাকে ঘিরে ধরবে এবং মারবে। ঠিক এরকম অবস্থায় একদিন রাত্রে কাথোয়া যখন বাড়ি ফিরছিল তখন তারা রাস্তায় তাকে মারার প্ল্যান করে। অনেকে মিলে তাকে মারার চেষ্টাও করে কিন্তু তাকে মারতে পারে না, উল্টে তারা সবাই মারা পড়ে এবং তাদের মধ্যে শুধুমাত্র একজন বেঁচে যায় এবং সে ফিরে যায় সেতুর কাছে। সেতুকে গিয়ে বলে যে এই ব্যক্তিকে মারা এত সহজ নয়, সে তাদের সবাইকে মেরে দিয়েছে এবং একজনই প্রাণ বাঁচিয়ে ফিরে আসতে পেরেছে। সেতু সেখান থেকে কাথোয়াকে নিয়ে আরও বেশি টেন্স হয়ে পড়ে। এদিকে পুলিশ অফিসার প্রকাশ রাজও কনফিউজ যে দুরাইকে কে মারলো। এদিকে পুলিশ অফিসার প্রকাশ সেও কনফিউজ যে দুরাই এবং তার দলবলকে কে মারলো। তখন তার মনে পড়ে যে সে একজনের ছবি তুলেছিল সে এবং সেই ছবিটা তুলে সে দুরাইকে পাঠিয়েছিল। নিজের কনফিউশন ক্লিয়ার করার জন্যে প্রকাশ রাজ যখন ইনভেস্টিগেশন শুরু করে তখন ইনভেস্টিগেশনের একটা পর্যায়ে সে খুব ভালোভাবে বুঝে যায় যে এই হত্যাকাণ্ডের মধ্যে মুত্তুর হাত রয়েছে, অর্থাৎ মুত্তুবিল রায়নের। তো সে যখন মুত্তুবিল রায়নকে চার্জ করার জন্যে বস্তিতে আসে তখন মুত্তুবিল রায়নের পাশাপাশি সে দেখতে পায় কাথোয়া রায়নকে এবং তার দীর্ঘ পুলিশ জীবনের অভিজ্ঞতা, বিচার বুদ্ধি এবং দক্ষতা তাকে ভাবতে বাধ্য করে যে এই কর্মকাণ্ড, এই হত্যাকাণ্ড মুত্তুবিল রায়নের পক্ষে যতটা না সম্ভব তার থেকেও বেশি সম্ভব কাথোয়া রায়নের পক্ষে। আর এদিকে সেতু যেহেতু কাথোয়াকে মারার চেষ্টা করছে তো কাথোয়া বুঝতে পারে যে সেতু এক এক করে তার পরিবারের সবাইকেই মেরে দিতে পারে। তো এখানে দাঁড়িয়ে কাথোয়া সিদ্ধান্ত নেয় যে সেতুর হাত থেকে বাঁচতে হলে সেতুকেও মারতে হবে। তো এই কথাটা সে শেখরকে বলে। শেখর তখন বলে যে তুমি তাহলে তোমার ভাইদের সাথে কথা বলো। তখন কাথোয়া বলে যে না, এই কাজটা আমি একাই করব, কারণ বোনের বিয়ের প্ল্যানিং চলছে এবং বিয়ের সমস্ত কাজকর্ম তার ছোট ভাইদেরকে দেখতে হবে। অবশ্য তার ছোট ভাইরাও তার বোনের বিয়ের জন্য টাকা পয়সা জোগাড় করার চেষ্টা করছে, এমনকি মুত্তু সব জায়গায় কাজ খোঁজার চেষ্টা করছে, কিন্তু সে কোথাও কাজ খুঁজে পাচ্ছে না। এরপরে আমরা দেখতে পাই সেতুর লোকজন যেমন কাথোয়াকে ফলো করছিল, কাথোয়া ঠিক সেমনি সেতুকে ফলো করছিল। তো সেতুকে ফলো করতে করতে একদিন রাত্রে কাথোয়া পৌঁছে যায় সেতুর বাড়িতে
সেতুকে মারার উদ্দেশ্যে। কিন্তু সে যখন সেতুর বাড়িতে প্রবেশ করে সেখানে গিয়ে সে দেখতে পায় সেতুর লোকজন আগে থেকেই দুর্গাকে কিডন্যাপ করে রেখেছিল। সেখানে দুর্গাকে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করছিল যখন কাথোয়া, তখন সেতুর লোকজন দলবল নিয়ে তার উপর চড়া হয়। সে একা তাদের সাথে পেরে ওঠে না। সেই মুহূর্তে সেখান থেকে সেতুর লোকজন আবার দুর্গাকে একটা অটোতে করে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। সেখান থেকে দুর্গাকে নিয়ে চলে যাওয়ার পরেই সেখানে আসে কাথোয়া রানের দুই ভাই মুথু এবং মানিক। কাথোয়া যখন এটা ভাবছে যে মুথু এবং মানিক সেখানে এসেছে তাকে হেল্প করার জন্য, তখনই সে শুনতে পায় যে সেতুর লোকজন মুথু এবং মানিককে বলছে যে তারা যেন কাথোয়াকে অ্যাটাক করে। এবং এটা শোনার পর কাথোয়া রান রীতিমতো হকচকিয়ে যায় যে তার ভাইদেরকে বলা হচ্ছে তাকে মারার জন্যে। তো সেটা সে বিশ্বাস করে না। সে তার ভাইদের কাছে এগিয়ে যায়, এগিয়ে গিয়ে বলতে চায় যে দুর্গাকে বাঁচানোর জন্য। তখনই মুথু এবং মানিক একে একে কাথোয়ার পেটে চাকু বসিয়ে দেয়। কাথু আহত অবস্থায় মাটিতে পড়ে যায়। সবাই ভাবে সে হয়তো মারা গেছে। সেখান থেকে তারা সবাই চলে যায়। কিছুক্ষণ পরে দুর্গা আবার সেই জায়গায় ফিরে আসে। সে দেখতে পায় তার বড় ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, প্রায় মৃত অবস্থায়। সে তার বড় ভাইকে নিয়ে শেখরকে সাথে করে বড় ভাইকে হাসপাতালে নিয়ে যায়। সিনেমার এই পর্যায়ে এসে পুরো দর্শক রীতিমতো কনফিউজ হয়ে যাবে যে মুথু এবং মানিক কেন কাথোয়াকে মারতে গেল। অ্যাকচুয়ালি ব্যাপার যেটা ঘটেছে, বোনের বিয়ের জন্য সবাই টাকা জোগাড় করার চেষ্টা করছিল। মুথু কোথাও কোনো কাজ পাচ্ছিল না। তো মুথু কাজ খুঁজতে খুঁজতে একটা সময় সেতুর দুয়ারে হাজির হয়। তো সেতু খুব ভালোভাবে জানতো যে মুথু অ্যাকচুয়ালি কাথোয়ার ভাই। তো সেতু তখন থেকেই প্ল্যান করে যে মুথু এবং মানিককে দিয়েই কাজটা করাতে হবে। তো মুথু সেতুর সাথে এমনভাবে মিশতে থাকে আর এমনভাবে কথা বলতে থাকে, তার পরিবারের সামনে দলের সামনে তাকে এমনভাবে প্রেজেন্ট করতে থাকে যে মুথু যেন তার ছোট ভাই এবং মুথুকে সে খুব ভালোবাসে। তো সেতুর এই মিথ্যে অভিনয়ে মুথু যখন পুরোপুরি প্রভাবিত হয়ে গেছে, তখন সেতু একদিন তাকে বলে যে কেউ একজন তাকে মারার চেষ্টা করছে। তো মুথু দেখলো যে তাকে এত ভালোবাসে সেতু, আর সেতুকে কেউ মারার চেষ্টা করছে। তো মুথু তাকে বাঁচাবে। কাথোয়া যখন দুর্গাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেতু তখন মুথু এবং মানিককে পাঠায়। মুথু এবং মানিক যখন কাথোয়ার সামনে আসে, তারা ক্ষণিকের জন্য আশ্চর্য হয়ে যায় যে তাদের ভাইকেই মারার জন্য তাকে পাঠানো হয়েছিল। কিন্তু তবুও তারা অবস্থার পরিপ্রেক্ষিতে পড়ে তার উপর চাকু চালিয়ে দেয়। ব্যাপারটাকে পরিচালক যত সহজে সিনেমার মধ্যে দেখাতে চেষ্টা করেছে যে দুই ভাই হঠাৎ করে এসে তার বড় ভাইকে মারলো টাকার জন্যে, যে বড় ভাই তাদেরকে ছোট থেকে বড় করেছে, দর্শক কিন্তু অত ইজিলি ব্যাপারটাকে নেবে না। এর পরের দিন আমরা দেখতে পাই দুর্গার বিয়ে তোড়জোড় চলছে। অর্থাৎ এটা আমরা বুঝতে পারি যে মুথু কিংবা মানিক কেউই কিন্তু জানতো না যে দুর্গাকেও কিডন্যাপ করা হয়েছিল। তখন মুথু এবং মানিক বদ্ধ ঘরের মধ্যে নিজেদেরকে জাস্টিফাই করার চেষ্টা করছিল। এদিকে মুথুর যেমন মনে হচ্ছিল তার ভাই তাদের সংসারের সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, তার কোনো কাজে তাকে সহযোগিতা করতো না, তাকে সবসময় শাসন করতো। ঠিক তেমনি ছোট ভাই মানিক এটা জাস্টিফাই করার চেষ্টা করছিল যে ভাই তাকে ইলেকশনে দাঁড়াতে দেয়নি, ইলেকশনে দাঁড়ালে সে নেতা হতে পারতো, জীবনে আগে বেরিয়ে যেতে পারতো, এইভাবেই জাস্টিফাই করার চেষ্টা করছিল। কিন্তু মুদ্রা ব্যাপার হলো, যখন তারা ঘরের মধ্যে নিজেদের মধ্যে এই কথাগুলো আলোচনা করছে, ঠিক ঘরের বাইরে তখন শেখর দাঁড়িয়েছিল এবং শেখর তাদের কথা শুনে নেয়। শেখর তাদের কথা শুনে সোজা চলে যায় হাসপাতালে। সেখানে বড় ভাই রীতিমতো সেন্সলেস অবস্থায় রয়েছে। সে গিয়ে ছোট বোন দুর্গাকে সব কথা বলে দেয়। দুর্গা তো কথা শোনার পরে রীতিমতো আকাশ থেকে পড়ে। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে বিয়ের দিন বিয়ের আসরে দুর্গা নেই। পুরো বিয়ে বাড়িতে কোথাও দুর্গাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুথু এবং মানিক শেখরকে ফোন করতে থাকে, দুর্গাকে ফোন করতে থাকে, কিন্তু কারোর কোনো রিপ্লাই পাওয়া যায় না। এরপর তারা দুজনে চলে আসে শেখরের বাড়িতে। শেখর তখন বাড়ি থেকে বেরোচ্ছিল। তারা তখন শেখরকে জিজ্ঞাসা করে যে আমরা আপনাকে খুঁজছি, আমরা আপনাকে ফোন করছি, আপনাকে পাচ্ছি না, দুর্গাকেও পাচ্ছি না। তখন তারা বলে যে দুর্গা হাসপাতালে রয়েছে, দুর্গা তার বড় ভাই সেবা করছে, আর যে বড় ভাইকে তোমরা মেরেছ। তখন তারা বুঝতে পেরে যায় যে তারা যে বড় ভাইকে মেরেছে এই কথা দুর্গা এবং শেখর দুইজনই জেনে গেছে। শেখর তখন শুধু তাদেরকে একটা কথাই বলে যে তোমরা দুই ভাই কখনো কাথোয়া রানের সামনে পড়লে হয়তো বা বেঁচে যাবে, কিন্তু তোমরা দুই ভাই যদি কখনো দুর্গার সামনে পড়ো, দুর্গার হাত থেকে কিন্তু তোমাদের কোনো নিস্তার নেই। এই কথা এবার খবর পৌঁছে যায় সেতুর কাছে যে কাথোয়া রায়ন বেঁচে আছে এবং হাসপাতালে ভর্তি আছে। এরপরে সেতু মুথু এবং মানিককে উস্কে দেয় যে তোমরা তো তোমাদের বড় ভাইকে একবার আঘাত করেইছো, এরপরে যদি তোমার বড় ভাই বেঁচে যায় সে কিন্তু তোমাদের ছাড়বে না, অতএব তোমরা তাকে পার্মানেন্টলি মেরে ফেলো। তো মুথু এবং মানিক কাথোয়াকে মারার জন্য হাসপাতালে লোক পাঠায়। দুর্গা এবং শেখরের মরণপণ প্রচেষ্টায় তারাও কাথোয়া রায়নকে মারতে পারে না, বরং উল্টে তারাই সবাই মারা পড়ে দুর্গা এবং শেখরের হাতে। এরপরে কাথোয়া রায়নকে বাঁচানোর জন্য দুর্গা এবং শেখর একজন ডাক্তারকে সাথে করে নিয়ে সেই হাসপাতাল থেকে বেরিয়ে একটা পুরো বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।
এরপরে সিনেমার গল্প এগোতে থাকে। একদিকে আমরা দেখতে পাই যে মুথু মেঘলাকে বিয়ে করেছে, তাদের একটা সন্তান হয়েছে, আর অন্যদিকে দুর্গা প্রাণপণ চেষ্টা করছে কাথুয়া রায়নকে সুস্থ করে তোলার। সবাইকে ভুল প্রমাণ করে দুর্গা এবং শেখরের প্রচেষ্টায় কাথুয়া রায়ন পুরোপুরি সুস্থ হয়ে যায়। পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পরে কাথুয়া রায়ন আরেকটা নির্মম সত্য জানতে পারে। শেখরের কাছ থেকে সে জানতে পারে তার বোন দুর্গাকে রেপ করা হয়েছিল। এরপরে শেখর একদিন কাথুয়ার মেসেজ নিয়ে আসে সেতুর কাছে এসে সে বলে যে ব্যক্তি দুর্গাকে রেপ করেছে তাকে যেন কাথুয়া রায়নের হাতে তুলে দেওয়া হয়। সেতু রাজি হয় না। এরপরে সেতুর কাছে ফোন আসে এবং সেতু যখন ফোনটা রিসিভ করে সেতু জানতে পারে সেতুর যে ছোট বউ, মানে সেতুর যে সেকেন্ড ওয়াইফ, তাকে দুর্গা এবং কাথুয়া কিডন্যাপ করে নিয়েছে। দুর্গা এবং কাথুয়া দাবি করছে যে দুর্গাকে যে রেপ করেছিল তাকে তাদের হাতে তুলে দিতে হবে। যেহেতু সেতু তার ছোট বউকে বেশি ভালোবাসতো, তো সেতু এটাতে রাজি হয়ে যায়। এরপরে সেতু যে ব্যক্তি দুর্গাকে রেপ করেছিল, যার নাম গুরুকে বলে যে আমি তোকে কাথুয়ার কাছে পাঠাবো, কিন্তু কাথুয়া যেন তোকে মারতে না পারে, তুই কাথুয়াকে মেরে নিজের প্রাণ বাঁচিয়ে ফিরে আসবি। সেতুর কথা মতো গুরু কিছু লোকজনকে সাথে নিয়ে কাথুয়াকে মারার উদ্দেশ্যে কাথুয়া যে জায়গায় যেতে বলেছিল সেখানে যায়। তো গুরুকে তুলে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই সেতুর সেকেন্ড ওয়াইফকে তারা শহরের একটা জায়গায় ছেড়ে দেয় এবং গুরুকে তারা নিজেদের আড্ডায় নিয়ে যায়। সেখানে গিয়ে তার হাত পা বেঁধে রাখে এবং গুরু যখন বেশি লম্ফঝম্প করার চেষ্টা করে, দুর্গা প্রথমে তার পা কেটে দেয় এবং পরে তার গলা কেটে দেয়। এরপরে মানিক শেখরকে ফোন করে এবং ফোন করে খুব কান্নাকাটি করে সে বলে যে সে তার বড় ভাই কাথুয়ার সাথে দেখা করতে চায় এবং দেখা করে সে তার পা ধরে ক্ষমা চাইবে। শেখর প্রথমে এই কথাটা দুর্গাকে বলে, দুর্গা এতে রাজি হয় না, কিন্তু শেখর তখন বলে ঠিক আছে, আমি প্রথমে মানিকের সাথে দেখা করব এবং আমি যদি মনে করি যে ব্যাপারটা জেনুইন তাহলে আমি অ্যালাউ করব মানিক যাতে কাথুয়ার সাথে দেখা করতে পারে। মানিক যে শেখরের সাথে দেখা করার প্ল্যান করছিল সেটা সেতু বুঝতে পারে এবং সেতু মানিককে চোখে চোখে রাখে। এরপরে শেখর যখন নির্ধারিত স্থানে এসে মানিককে কন্টিনিউ ফোন করতে থাকে, কিন্তু মানিক তার রিপ্লাই দিতে পারে না, কারণ সেতু তখন মানিকের পড়ার টেবিলের সামনে বসেছিল। এরপরে সেতু যখন মানিকের রুম থেকে চলে যায় এবং মানিক তখন রিটার্ন কল করে শেখরকে, কিন্তু সে শেখরকে পায় না, কারণ ততক্ষণে সেতুর লোকজন পৌঁছে গেছে সেই জায়গাতে এবং তারা শেখরকে ধরে নিয়ে বেঁধে ফেলেছে এবং শেখরকে প্রচণ্ড মারধর করেছে। তো সেতুর লোকজন যখন শেখরের কাছে কাথুয়ার অ্যাড্রেস জানতে চায়, শেখর তাকে কিছুতেই জানায় না। তার পরিবর্তে সেতু শেখরকে মার্ডার করে দেয়। শেখরকে মার্ডার করে তার লাশ ঝুলিয়ে দেওয়া হয় রাস্তার উপরে। কাথুয়া এবং দুর্গা এসে সেটা দেখতে পায় এবং সেটা দেখার পরে দুর্গা তখন কাথুয়াকে বলে যে শেখর মানিকের সাথে দেখা করতে গেছিল। যেহেতু শেখর মানিকের সাথে দেখা করতে গেছিল এবং মানিক সেতুর হয়ে কাজ করছে, অতএব মানিকই হয়তো শেখরকে মেরেছে। এই জায়গাতে আমরা দেখতে পাই যে পুলিশের একটা গাড়ি এসে এইখান থেকেই কাথুয়াকে তুলে নেয়। যদিও প্রথমে এটা দেখে মনে হচ্ছিল কাথুয়াকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু কাথুয়াকে নিয়ে যাওয়া হয় একটা থিয়েটারের মধ্যে এবং আমরা দেখতে পাই সেখানে বসে আছে প্রকাশ রাজের সাথে তখন কাথুয়ার একটা ডিল হয় এবং সেই ডিলটা অ্যাকচুয়ালি কি সেটা পরে জানা যাবে। তো দর্শককে এটা দেখানো হয় যে প্রকাশ রাজ কাথুয়াকে অফার করে যে তুমি সেতুর সাথে কম্প্রোমাইজ করে নাও, এতে তোমার ভালো হবে, তোমার বোনেরও ভালো হবে এবং শহরে ঝামেলা কমবে। এরপরে প্রকাশ রাজ কম্প্রোমাইজের এই প্রস্তাব সেতুর কাছে পাঠায়। যেহেতু এক এক করে সেতুর প্রচুর লোক মারা পড়েছে কাথুয়ার হাতে, তো সেতু ভেবে নেয় যে এটাই বুদ্ধিমানের কাজ হবে। আর কম্প্রোমাইজের পরে যদি কোনো কিছু হয় তো কাথুয়ার দুই ভাই তো আমার কাছেই আছে, তো আমার পাল্লাই বেশি ভারী হবে। প্রকাশ রাজের মধ্যস্থতায় কাথুয়া এবং সেতুর মধ্যে কম্প্রোমাইজ হয়ে যায়। তারা ডিসিশন নেয় তারা একে অন্যের কোনো ক্ষতি করবে না। এইখানে দাঁড়িয়ে মানিক এবং মুথু তাদের বড় ভাইয়ের পা ধরে ক্ষমা চায় এবং কাথুয়া তাদেরকে ক্ষমা করে দেয়। এরপরে আমরা দেখতে পাই সেতুর বাড়িতে বিশাল নাচ গানের অনুষ্ঠান হচ্ছে। সেখানে দুর্গা আছে, সেখানে মানিক আছে, সেখানে মুথু আছে, সেখানে কাথুয়া আছে, সেখানে সেতু আছে। সব নাচ গানের শেষ পর্যায়ে ছোট ভাই মানিক যখন দুর্গার কাছে আসে তখন দুর্গা তাকে সরাসরি জিজ্ঞাসা করে তুই কিভাবে আমার বড় ভাইকে মারতে পারলি। তো মানিক কিছু বুঝে ওঠার আগেই দুর্গা রীতিমতো তার পেটে চাকু চালিয়ে দেয়। পরপর 2-3 বার চাকু চালিয়ে দেয় এবং মানিক সেখানেই মারা যায়। এখানে আমরা দেখতে পাই একদিকে কাথুয়া আর একদিকে মুথু এবং সেতু। তো মারামারির একটা পর্যায়ে কাথুয়া মুথু এবং সেতু দুজনকে মেরে দেয়। নিজের ভাই বলে সে মুথুকেও ক্ষমা করে না। সেতু এবং মুথুকে মারার পরে কাথুয়া সেখান থেকে চলে যায় এবং পরের দিন সকালে দুর্গাকে নিয়ে শহর ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। এমন সময়
মুথুর যে স্ত্রী মেঘনা তাদের বাচ্চাকে নিয়ে কাথোয়ার কাছে আসে, এসে বাচ্চাটাকে কাথোয়ার কাছে হ্যান্ড ওভার করে দেয়। বলে মুথুর মতো একটা খারাপ লোকের রক্ত রয়েছে এই বাচ্চার শরীরে, এই বাচ্চাকে আমি মানুষ করতে পারবো না। এরপরে দুর্গা এবং কাথোয়া মুথুর বাচ্চাকে নিয়ে একটা ট্রাকে চড়ে শহর থেকে চলে যায়। ঠিক প্রথম দৃশ্যে যেমন তারা একটা ট্রাকে চড়ে শহরে প্রবেশ করেছিল, ঠিক তেমনি একটা ট্রাকের পেছনে চড়ে তারা শহর থেকে পালিয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই প্রকাশ রাজ ফোন করছে কাথোয়াকে, কিন্তু কাথোয়ার ফোন সুইচ অফ। তখন আমরা দেখতে পাই যে কাথোয়াকে যখন অ্যারেস্ট করে থিয়েটারের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল প্রকাশ রাজের সাথে দেখা করার জন্যে, প্রকাশ রাজই তখন কাথোয়াকে অফার করেছিল যে তুমি সেতুকে মেরে দাও, এবং সেতুকে মেরে দেওয়ার পরে শহরের ক্রাইম শেষ হয়ে যাবে, তারপরে তুমি তোমার বোনকে নিয়ে যেখানে খুশি সেখানে চলে যাও, এবং তার পরিবর্তে আমি তোমাকে প্রচুর টাকা দেবো। কিন্তু অ্যাকচুয়ালি প্রকাশ রাজের প্ল্যান ছিল অন্যরকম। তার প্ল্যান ছিল দুরাই তো শেষ হয়ে গেছে, সেতুকেও শেষ করে দেওয়া হবে, এবং সেতুকে যে মারবে তাকেও সে এনকাউন্টার করে দেবে। তার জন্যে সে বলেছিল পরের দিন সকালে কাথোয়াকে তার সাথে দেখা করার জন্যে এবং দেখা করে টাকা নেওয়ার জন্যে। কিন্তু কাথোয়া তার সাথে দেখা না করে নিজের ফোন সুইচ অফ করে এবং শহর ছেড়ে চলে যায়। তো প্রকাশ রাজের প্ল্যানের শেষ অংশটুকু ব্যর্থ হয়ে যায়, কারণ সে আর কাথোয়ার নাগাল পায় না। বন্ধুরা, সিনেমার গল্প মোটামুটি শেষ। সিনেমা আমার মোটামুটি ভালোই লেগেছে। সিনেমাটা প্যান ইন্ডিয়ায় রিলিজ হয়েছে, সেই জন্য অফিসিয়ালি হিন্দি ল্যাঙ্গুয়েজে সিনেমাটাকে থিয়েটারে দেখা গেছে। এবার আসি আমরা পারফরমেন্সের কথায়। তো পারফরমেন্সের ক্ষেত্রে আমরা সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে সিনেমার ডিরেক্টরের কথা বলবো। সিনেমাটি ডিরেক্ট করেছে ধনুষ নিজে। ধনুষ সিনেমাটা ডিরেক্ট করেছে এবং মেন প্রোটাগনিস্ট চরিত্রে নিজে অভিনয় করেছে। তো প্রথমে আমরা বলি তার ডিরেকশনের কথা। ডিরেক্টর হিসাবে এটা ধনুষের সেকেন্ড অ্যাটেম্প। তো সেকেন্ড ডিরেকশন হিসাবে ধনুষ কিন্তু খুব ভালো একটা গল্প বেছে নিয়েছে। গল্পটা মেবি সবার ভালো না লাগলেও আমি বলবো যে সিনেমাটা যে স্ক্রিন প্লে ছিল, স্ক্রিন প্লেটা খুব ভালো ছিল। সিনেমাটার স্টোরি লাইনও ভালো ছিল। আর যদি অভিনয়ের কথা বলি তো সিনেমাতে ধনুষ মেন প্রোটাগনিস্ট চরিত্রে অভিনয় করেছে। ধনুষের পরে সন্দীপ কিষাণ মুথুবেল চরিত্রে এবং মানিক ভেল চরিত্রে সেলভারামও কিন্তু ভালো অভিনয় করেছে। সেতু চরিত্রে যে এস সূর্যার অভিনয় সেটাও খুব ভালো লাগবে। তার নেগেটিভ চরিত্রের মধ্যে যে কমিক টাইমিং রয়েছে সেটা কিন্তু দর্শকদের মনে দাগ কাটবে। সব মিলিয়ে এটা দেখার মতো একটা সিনেমা। আর এই সিনেমাটা কিন্তু আমরা ফ্যামিলি নিয়েও দেখতে পারবো। অ্যানিমেল টাইপের সিনেমা নয় যে যেখানে ফ্যামিলি নিয়ে আপনি সিনেমা দেখতে যেতে পারবেন না। এই সিনেমাটা পুরো ফ্যামিলি নিয়ে দেখার মতো। তো সিনেমাটাকে আমাকে যদি বলা হয় যে 5-এর মধ্যে কত দেওয়া যেতে পারে, আমি ব্যক্তিগতভাবে বলবো 5-এর মধ্যে 3.5 দেওয়া যেতে পারে। আমি রেফার করব আপনারা সিনেমাটাকে একবার হলে গিয়ে দেখতেই পারেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বেল বাটন প্রেস করে রাখুন, যাতে পরবর্তী এক্সপ্লেনেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আশা করি সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস টাইম। থ্যাংক ইউ।